শুভ দুপুর সকলকে। আমি এখন এসেছি হচ্ছে আমাদের বহরমপুরেরই খাগড়া অঞ্চলে নন্দ বসন্ত চিকিৎসালয়ে। হ্যাঁ, আমি এসেছি জয়দীপ ব্যানার্জি, আমি যাকে জয় কাকু বলেই ডাকি। তো ওনার কাছে আমি এসেছি। ওনাদের চিকিৎসালয়ের নাম হচ্ছে নন্দ বসন্ত চিকিৎসালয়। তো আমি পুরো ডিটেলসটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ উনি হচ্ছেন এক, মানে কি বলবো, আমাদের মানে জমিদার পরিবারের একজন সন্তান। এবং তিনি বহুদিন যাবত, হ্যাঁ, গরিব মানুষদের হোক বা সমস্ত মানে মানুষদের স্কিনের ওপর যে প্রবলেম হয় বা স্কিনের যে এখন যে রোগগুলো উঠেছে, তিনি তার উপর ট্রিটমেন্ট করে থাকেন। এবং আমাদের বহু মানুষ ওনার কাছে এসে উপকার পেয়েছেন। যেমন যেটা হচ্ছে আমাদের স্কিনের যে রোগ, যেটা বলে সোরাইসিস, সোরাইসিস বলে তো কাকু ওটাকে, সোরাইসিস। এই সোরাইসিসটা আমি শুনেছি এটা নাকি ইয়েতে আপনার অ্যালোপ্যাথি ওষুধ যেটা আমরা বলি, সেটা এর কোনো মানে সমাধান নেই। জাস্ট ওটাকে আন্ডার কন্ট্রোল রাখা যায়, মানে কমিয়ে রাখা যায়। এমন বহু পেশেন্ট আমি দেখেছি যেগুলো মানে জয় কাকুর কাছে এসেছে, ভয়ানক ছবি, তাদের দেহ শরীরের মানে দেখা যায় না চোখে। সেই পেশেন্টকেও আমি সুস্থ হতে দেখেছি নিজে চোখে। তাই আমি বলবো সোরাইসিস যে রোগটা এখন স্কিন ডিজিজের মধ্যে পড়ছে, বিভিন্ন রকম ওষুধের মাধ্যমে সেটাকে কমিয়ে রাখা যায়, অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে কমিয়ে রাখা যায়। সম্পূর্ণ সুস্থ থাকা যায় না, কিন্তু আমি বলবো যে আয়ুর্বেদিক ট্রিটমেন্টে এটা 100%, যদি ধরে ট্রিটমেন্ট করা যায়। একটু সময় লাগে ঠিকই আয়ুর্বেদিক ট্রিটমেন্টে, যদি ধরে মানে চিকিৎসা করা যায়, তাহলে আমি বলবো যে এটা 100% কাজ করবে। এটা আমিও নিজেও দেখেছি, নিজে চোখে দেখা ঘটনাগুলি আপনাদের সামনে আমি তুলে ধরছি, কারণ কাকু চিকিৎসা করতে আমি দেখেছি বহু পেশেন্টকে। এছাড়াও এখানে অনেক যেগুলো বিরল জাতীয় রোগ স্কিনের, সেগুলো উনি করে থাকেন। তো কাকু আমার খুব কাছের, বলতে গেলে মানে আমাকে খুব ভালোবাসে, নিজের মানে বাড়ির ছেলে হিসেবেই দেখে। আমার কাছে ওনার বাড়িতে কোনো বাধা নেই, যে কোনো জায়গায় আমি যেতে পারি। ওনার ঘর থেকে শুরু করে ওনার ওষুধ ঘর, ওনার চেম্বার পুরো নিজের মনে হয়। এবং উনি যে কত বড় বংশের সন্তান, হ্যাঁ, এবং কত মানুষের যে উপকার করেছেন, এবং ইতিহাসে ওনার ফ্যামিলি এবং ওনার ঠাকুরদা, যেমন সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ওনার বাবা হচ্ছেন নন্দমোহন বন্দ্যোপাধ্যায়, যিনি জমিদার ছিলেন এবং যার নামে নন্দ বসন্ত চিকিৎসালয়, সেই চিকিৎসালয়টা স্থাপন করেন। আজকে একটু ওনার মুখ থেকে ওনার বংশ পরিচয়, ওনার সম্পর্কে কিছু তথ্য জানবো, এবং ওনার বাড়িটাকে আজকে একটু ঘুরে দেখব। আর স্কিনের সব থেকে বিরল রোগ যেটাকে আমরা সোরাইসিস বলছি, সেই সোরাইসিস উনি বলছেন যে 100% যদি চিকিৎসার মধ্যে থাকা যায়, তাহলে সেটা নির্মূল করা যায়। তো আমরা চলুন আজকে আমরা ওনার মুখ থেকে যাবতীয় তথ্যগুলো আমরা শুনে নিই এবং আপনাদের সঙ্গে সেটা ধীরে ধীরে শেয়ার করি। তো চলুন আজকের ব্লগটা আমরা এখানেই শুরু করছি। ধন্যবাদ। এই যে আমার জয় কাকু কাম জয় ডাক্তার বাবু, আমি কাকু কাকু বলে ওনাকে সম্বোধন করি। তো কাকু, তুমি তোমার একটু পরিচয়টা দাও আগে। আচ্ছা, নমস্কার। সদ্য শীতের বেশ কাটিয়ে আমরা গরমের আবহাওয়ার মধ্যে প্রবেশ করতে চলেছি, এবং দুপুরের এই রৌদ্রের তাপ আস্তে 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 বাড়তে আরম্ভ করেছে। এই সময় আজকে শুক্রবার, আমার আজকে ডাক্তারখানা আজকের দিনে আমাদের বন্ধ থাকে। আর ও আমার পুত্রস্ন, মানে আমাদের এটা হচ্ছে একটা পরম্পরা। আমার পরিবার হচ্ছে একটা সময় আমাদের ইউনাইটেড বেঙ্গল ছিল, তখন ভারত স্বাধীন মানে মানে ভারতবর্ষ তখন ভাগ হয়নি। সেই সময়তে আমাদের ফরিদপুরের কাউলিপাড়াতে আমাদের পরিবারের জমিদারি ছিল। সেই জন্য তার সিম্বল হিসেবে আমাদের বাড়ির সামনে যে গেটটা আছে, সেটা দেখলে আপনারা হয়তো ও ছবি তুলে আপনাদের দেবেও, পাঠাবেও। সেখানে আমাদের ওই সিংহ দরজা যেটা আছে, যেটা ব্রিটিশ ক্রাউন এবং দুটো সিংহ তাতে হাত দিয়ে আছে, এই অবস্থাতে আমাদের বাড়ির যে সিংহ দুয়ার যেটা, সেটা হচ্ছে আমাদের বাড়ির ঐতিহ্য। এবং সর্বোপরি নন্দমোহন বন্দ্যোপাধ্যায় ছিলেন আমার ঠাকুরদাদার বাবা। তারও আরো পূর্ব শরীরা ছিলেন, তাদের নাম এখানে আর বলছি না। উনি ছিলেন ওই জমিদারি ছিল তখন, উনি অধুনা বাংলাদেশ, সেখানে ফরিদপুরের কাউলিপাড়াতে আমাদের জমিদারি ছিল। সেখান থেকে আমার ঠাকুর দাদা প্রায়
150-200 বছর আগে এখানে চলে আসেন এবং নিজে এইখানে তার মা এবং বাবার নামে, নন্দমোহন বন্দ্যোপাধ্যায় ছিলেন আমার ঠাকুরদাদার বাবা। ঠাকুরদাদার নাম ছিল কবিরাজ, সতীশ কবিরাজ নামে উনি খ্যাত ছিলেন, এবং উনি ওনাকে সতীশ রোজা বলতেন অনেকে। কারণ আমি পরে আসছি ব্যাপারটা, আগে ওনার বংশ পরিচয়টা একটু দিয়ে দিই। আমার ঠাকুরদাদা এখানে এসে এই ট্রিটমেন্টের, তখন আমাদের এই বাড়ি ছিল না, সেখানে উনি এখানে থাকতেন সয়দাবাদে থেকে, উনি এখানে আস্তে 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 নিজের ট্রিটমেন্টের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন, এবং একটা সময়ে মুর্শিদাবাদের গণ্ডি ছাড়িয়ে গোটা মানে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ওনার একটা পরিচিতি লাভ করেন উনি, এবং সতীশ কবিরাজ নামে বিখ্যাত হন। এবং সর্বোপরি সতীশ রোজার নামের কারণ হচ্ছে উনি স্নেক বাইটের ট্রিটমেন্ট করতেন, এবং মুর্শিদাবাদের যারা ইতিহাসে ওনার নাম পাবেন আপনারা সতীশ কবিরাজ নামে। দাদুর যেটা বিশেষত্ব ছিল, যে ট্রিটমেন্টটা উনি আমাদের জেনারেশনে বা আমার আগের যে আমার বাবা কাকা জ্যাঠাদের দিয়ে যাননি বা করাননি, কেন আমি বলতে পারবো না, কারণ উনি যে স্নেক বাইটের ট্রিটমেন্টটা করছিলেন, উনার মানে আগেকার মানে অনেক মানুষের কাছে আমরা এটা শুনেছি, বা এটা এখানকার জনশ্রুতিও আছে, যে এখান থেকে ভাগীরথী নদীতে স্নেক বাইটের ট্রিটমেন্টে মানুষকে আগে পোড়ানো হতো না, তাকে কলার ভেলাতে করে ভাসিয়ে দেওয়া হতো, যাতে দীর্ঘক্ষণ এরা পেশেন্টের কোমা অবস্থায় থাকে। সেখান থেকে সেই পেশেন্টকেও ঠাকুরদাদা নিয়ে এসে উনি ট্রিটমেন্ট করে তাকে আবার পুনর্জীবন ফিরিয়ে দিয়েছিলেন। এখান থেকে সেই জন্যই উনি সেই সময়তে উনি সতীশ রোজা নামেই বেশি খ্যাত ছিলেন কবিরাজের থেকেও। এবং সেই সময় তো লালবাগ অঞ্চলে প্রচন্ড জঙ্গল ছিল এবং আমের বাগান ছিল প্রচুর। সেই সময়তে এই গরমের দিনগুলোতে আমার ঠাকুমার কাছে যেটা শুনেছি, আমরা চোখে দেখিনি, আমার ঠাকুরদাদাকে আমরা কেউই চোখে দেখিনি, উনি 47 সালে মারা যান। উনি স্নেক বাইটের সে সময় ট্রিটমেন্ট করতেন। সেই সময় প্রায় দিনই মাঝে মাঝেই মানে দিন রাত্রি দুপুর যে কোনো সময়তে এরকম পেশেন্ট আমাদের বাড়িতে আসতেন এবং তাদেরকে দাদু ট্রিটমেন্ট করতেন। এই জন্য উনি এখানে সতীশ রোজা নামে খ্যাত ছিলেন। এবং দাদুর কবিরাজির মানে চিকিৎসায় প্রচন্ডভাবে উনি জনপ্রিয়তা লাভ করেছিলেন এখানে। এবং আজও আমাদের 47 সালে দাদু মারা যাওয়ার পর এতদিন পরেও কিন্তু আমাদের মুর্শিদাবাদের মানুষ সতীশ কবিরাজের ছেলে নাতি এইভাবে আমাদেরকে চেনে, আমাদেরকে সবাই জানে যে আমরা আমাদের পরিবারকে জানে কবিরাজ বাড়ি। এবং এইখানটাতে আমাদের বাড়িটা একটা ল্যান্ডমার্ক। এখানটা থেকে মানুষ যেখান থেকে বাইরে থেকে কেউ আসলে তাদেরকে যে পরিচিতি দেওয়া হয়, বলা হয় যে আপনারা কোথাও যাবেন, কোথায় কি করবেন, সেখানে আমাদের বাড়ি ল্যান্ডমার্ক, সতীশ কবিরাজের বাড়ির আশেপাশে। আজকে পিয়ন থেকে আরম্ভ করে বর্তমান যুগে যারা ইয়ে বয় আছে, যারা ইয়ে বয় খাদ্য খাবার নিয়ে যাদেরকে কি বলে ডেলিভারি বয়, এদেরকে সবই কিন্তু এরা আসছে আমাদের বাড়ির এই ল্যান্ডমার্ক এটাই পরিচিতি দিয়ে এখানে আসে। এবং তারপরে ঠাকুর দাদার ট্রিটমেন্ট করেন, ট্রিটমেন্টের মধ্যে থাকেন থেকে এখান থেকে উনি খুব দুর্ভাগ্যবশত আমাদের এখানটাতে তো তখন ভারত ভাগ হয়, যখন এটা মুর্শিদাবাদটা তখন তো দোদুল্যমান অবস্থায় থাকে, এটা পাকিস্তানে থাকবে না ভারতবর্ষে থাকবে। সেই সময়তে আমার ঠাকুর দাদা এখান থেকে শুধুই বাড়িটাই রেখে আমাদের আর রেখে উনি এখান থেকে রাতারাতি এখান থেকে আজিমগঞ্জ হয়ে রাঁচি চলে যান এবং রাঁচিতে গিয়ে আমার ঠাকুর দাদা মারা যান। ঠাকুর দাদা ওখানেই মৃত্যু হয়। তারপরে আমার বাবা জ্যাঠারা এখানে ফিরে আসেন। ফিরে আসার পর আমার জ্যাঠা মানে স্বর্গীয় ফটিক মানে রণজিৎ বন্দ্যোপাধ্যায়, ডাক নাম ফটিক কবিরাজ নামে উনি ভীষণ খ্যাত ছিলেন। উনি এখানে ওই আমার ঠাকুর দাদার ওই চেম্বারেই উনি প্র্যাকটিস করতে আরম্ভ করেন এবং ভীষণ ভাবে জনপ্রিয়তা লাভ করেন এবং খুব সুনাম অর্জন করেন। এবং পরবর্তী ক্ষেত্রে আমার বাবা সঞ্জিত বন্দ্যোপাধ্যায়, আমার ডাক নাম ছিল ফরিং, বাবাও এই প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন লালবাগে বাবার চেম্বার ছিল। আমার বাবা খুব অল্প বয়সে মারা যান। আমাদের ফ্যামিলি এরা খুবই অল্প বয়সে মারা গেছেন। দাদুও 60 বছর বয়সে মারা গেছিলেন। আমার বাবাও 4-এর ঘরে মারা গেছেন। তারপরে আমার যে শ্রেয় কাকা মানে আমার বাবার যে পরের ভাই সম্পদ বন্দ্যোপাধ্যায়, আমার কাকাও এই প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন উনি সুনাম অর্জন করেছিলেন, দীর্ঘদিন এই প্রফেশনে ছিলেন। তারপরে আমার কাকা স্বর্গীয় অমিয় বন্দ্যোপাধ্যায়, উনিও আমার বাবার যে চেম্বারটা ছিল লালবাগে ওখানে উনি বসতেন। উনিও খুব
সুনাম অর্জন করেছিলেন। প্রত্যেকেই আজ নেই, আজকে কালের নিয়মে সবই আজকে চলে যেতে হয়েছে এই দুনিয়া থেকে। আজকে আমাদের পরিবারে আমার বাবারা ছিলেন 7 ভাই 3 বোন, সবাই এখন গত। তার মধ্যে শুধু আমার 3 পিসিও মারা গেছেন। বাবাদের 7 ভাইয়ের মধ্যে 6 ভাই চলে গেছেন, শুধু একমাত্র আমার এক রাঙা কাকা, ওনার নাম জয়দ্রত বন্দ্যোপাধ্যায়, উনি আছেন এখনো পর্যন্ত। উনি এই প্রফেশনে সেই অর্থে ছিলেন, তবে বাচ্চা বয়সে যেটা আমাদের বাড়ির তো বললাম এটা পরম্পরা, সবারই মধ্যে এই প্রতিভাটা ছিলই। এবং কিছুদিন তারপরে উনি চাকরি পান, কিছুদিন লালবাগে আমার কাকার সঙ্গে উনি প্র্যাকটিস করেছেন, কাকার সঙ্গে থাকতেন চেম্বারে। তারপরে কাকা চাকরি পেয়ে কলকাতায় চলে যান। বর্তমানে উনি কলকাতাতেই মানে স্থায়ী বসবাস করছেন। কলকাতা আউটসাইডে, ঠিক 24-15 দিকে সোনারপুরের আশেপাশে ওইখানে উনি থাকেন। এই হচ্ছে আমাদের আসল বংশ পরিচয়। আর ঠাকুর দাদার আমাদের থেকে আমার মনে হয় আমাদের যারা সিনিয়র মানুষ তারাই অনেক বেশি জানেন আমার ঠাকুর দাদার সম্বন্ধে। আচ্ছা, ঠাকুর দাদার সম্বন্ধে জানার ব্যাপারটা হচ্ছে যে আমরা তো ঠাকুর দাদাকে চোখে দেখে নিজের নামই শুনেছি। আমাদের মানে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কোণে এখনো পর্যন্ত ঠাকুর দাদার নাম করলে এক ডাকে মানুষ চিনে, সবাই চেনে। সতীশ রোজা নামে উনি থাকতেন, সতীশ রোজা। আচ্ছা, এবার আমি ওনাদের ছবি দেখছি যে দেয়ালে অনেক ছবি লাগানো আছে, এই ছবি সম্পর্কে আপনার কাছে জেনে নেবো একে একে। এটা হচ্ছে আমার ঠাকুর দাদার বাবা। আমার ঠাকুর দাদার নামটা আগেই বলেছি, স্বর্গীয় কবিরাজ সতীশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, সতীশ কবিরাজ বা সতীশ রোজা নামে উনি খ্যাত ছিলেন। এটা হচ্ছে উনার বাবা, ওনার নাম হচ্ছে নন্দমোহন বন্দ্যোপাধ্যায়। উনি তো আগেই বলেছি বাংলাদেশ, বর্তমানে বাংলাদেশ ও ইউনাইটেড ইন্ডিয়ারই উনি মানুষ ছিলেন। সেই সময়তে ফরিদপুরের কাউলিপাড়ার জমিদারবাড়ির ছেলে ছিলেন উনি। উনারই পুত্র হচ্ছেন এটা হচ্ছে নন্দমোহন বন্দ্যোপাধ্যায় উনারই ছবি। তারপরে এনার সম্পর্কে যদি কিছু বলুন। ইনি হচ্ছেন আমার দাদু, আমাদের সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে আদরের, সবচেয়ে শ্রদ্ধা এবং আমাদের পরিবারের যে খ্যাতি, আজকে যে সারা মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদের বাইরেও যে আমাদের যে পরিচিতি, একমাত্র ইনার জন্য। ইনি হচ্ছেন সেই সময়ের স্বনামধন্য কবিরাজ। উনি সতীশ রোজা নামেই খ্যাত ছিলেন। আমি কেন সতীশ রোজা সেটা আগেই বলেছি। উনি কবিরাজি ছিলেন, কবিরাজি উনি পেশা ছিলেন এবং দীর্ঘদিন উনি বড় বড় রাজা মহারাজা জমিদার বাড়ি ফিজিশিয়ান ছিলেন। সেই সময় দীর্ঘদিন উনি লালবাগে জমিদার মানে নবাব বাড়িরও পরবর্তী প্রজন্মের যারা ছিলেন তাদেরকে উনি ট্রিটমেন্ট করতেন। তাদের ভিতর বাড়িতে যাওয়ারও পর্যন্ত ওনার একটা যোগাযোগ ছিল সেই সময়। আমার ঠাকুর দাদা। তারপরে নিচে যে ছবিটা দেখছেন এটা হচ্ছে আমার জ্যাঠা, আমার বাবার বড় দাদা, ওনার নাম ফটিক কবিরাজ। উনিও ভীষণ নামজাদা মানুষ ছিলেন, স্বনামধন্য ব্যক্তি ছিলেন। আচ্ছা, ইনি ফটিক কবিরাজ, তাই? আচ্ছা, এনার নামটাই আমরা সচরাচর বেশি শুনে আসছি। এনার সম্পর্কে যদি কিছু বলেন। জ্যাঠামশাই তো মারা যায় হচ্ছে 7-এর দশকে, তাই তো দাদা? জ্যাঠামশাই 7-এর দশকের প্রথম দিকে জ্যাঠামশাই মারা যায়। জ্যাঠামশাই ভীষণ নাম করেছিলেন এই প্রফেশনে এবং উনিও ফটিক কবিরাজ নামে সেই সময়তে দাদুর পরবর্তী ক্ষেত্রে আমার জ্যাঠাও খুব সুনামের সঙ্গে এই কবিরাজি এই চিকিৎসা শাস্ত্রকে এগিয়ে নিয়ে গেছিলেন এবং ভীষণভাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তারপরে আমার বাবা স্বর্গীয় সঞ্জিত বন্দ্যোপাধ্যায়, ওনার ছবি এখানে নেই, ছিল। বাবার ছবিটা একটু নষ্ট হচ্ছে, সে ঠিক করে আমরা ভিতরে রেখেছি। বাবাও পরবর্তী ক্ষেত্রে লালবাগে প্র্যাকটিস করতেন, খুব অল্প বয়সে মারা যান। আপনাদের এটা কি জেনারেশন ওয়াইজই আসছে? একদম। তারপরে আমার সেজ কাকা সম্পদ কুমার বন্দ্যোপাধ্যায়, কাকাও গত হয়েছেন। কাকাও খুব সুনামের সঙ্গে এই প্রফেশনের সঙ্গে প্রফেশনকে এগিয়ে নিয়ে গেছেন। এবং আমার কাকা অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়, উনিও দীর্ঘদিন এই প্রফেশনে যুক্ত ছিলেন। উনি লালবাগে আমার বাবার চেম্বারে বসতেন এবং উনিও বর্তমানে গত হয়েছেন। বর্তমান প্রজন্মে মানে আমাদের প্রজন্মের মধ্যে আমার মেজদা, আমার বড় জ্যাঠার ছেলে কবিরাজ পান্নালাল বন্দ্যোপাধ্যায়, উনিও খুব সুনামের সঙ্গে এই প্রফেশনে ছিলেন এবং আমার সেই দাদাও গত হয়েছেন। বর্তমানে আমি যুক্ত আছি এই প্রফেশনের সঙ্গে এবং আমার কাকার ছেলে লালবাগে যে আমাদের যে চেম্বারটা আছে ওখানে আমার ভাই সুমন বন্দ্যোপাধ্যায়, ওখানেও বসে
এবং আমাদের পরবর্তী প্রজন্মে আমার মেজদার ছেলে, আমাদের যে গঙ্গার ধারে একটা বাড়ি আছে, তাও কবিরাজ বাড়ি, আমার জ্যাঠার বাড়ি, ওই চেম্বারে আমার বর্তমানে আমার ভাইপো এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে। আচ্ছা কাকু, বলছি যে এই যে সোরাইসিস যে স্কিন ডিজিজ, হ্যাঁ, খুব বিরল এক ধরনের রোগ এটা, তো এটা কি আয়ুর্বেদিক শাস্ত্রে আপনাদের মানে 100% বা 100% নির্মূল করা যায় বা সম্ভব? এটা সম্পর্কে আপনি কিছু বলবেন? এটা একদমই সম্ভব, যদি পেশেন্ট যদি আমাদের কথা মতো চলে, তার ডায়েট যেটা আমরা যেগুলো রেস্ট্রিক্টেড করি সেগুলো যদি মেনে চলে, এবং তার সঙ্গে যে আমাদের এটা একটা লেন্দি প্রসেস, লেন্দি ট্রিটমেন্ট, ঠিক মতো যদি ঠিকভাবে যদি ট্রিটমেন্টটা করে, এটা একদম নির্মূল হবে। এরকম নির্মূল পেশেন্ট আমাদের কাছে অনেকই হয়েছে। হ্যাঁ, তবে মানুষের এটা ধৈর্য রাখতে হবে। এটা তো 1 মাস বা 2 মাসের ট্রিটমেন্ট নেই, এটা একটা কোর্স, এটা দীর্ঘদিন ট্রিটমেন্টের ফলে এটা আমাদের প্র্যাকটিক্যালি আমাদের যে ট্রিটমেন্ট হয় এটা তো ইমিউনিটি বেসড ট্রিটমেন্ট, আমাদের ইমিউনিটিটাকে আমাদের বাড়ানো হয়, এবং তার সঙ্গে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমাদের বাড়ে, তার সঙ্গে রোগটাও আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের মেন ট্রিটমেন্ট আয়ুর্বেদিক। ঠিক আছে। আমার ঠিক পরের ভাই শ্রী জয়দীপ বন্দ্যোপাধ্যায়, ওই এখন কবিরাজ বাড়ির এই সংস্কৃতিটাকে ধরে রেখেছে, ওই এখন বর্ষহীন আমাদের যে পূর্বজের যে প্রতিষ্ঠানের যে কাজ কর্ম সেগুলো ওই করছে। আমি দীর্ঘদিন কপিল ব্যানার্জির বর্দা, দীর্ঘদিন বাইরে কাটিয়েছি আমি, দেশ এবং বিদেশে নানান রকম কাজের সঙ্গে আমি যুক্ত ছিলাম। আমার পূর্বজদের মধ্যে যদি প্রথমে বলতে হয় যার কথা, আমার এগুলো সমস্ত ঠাকুমার গল্পের আলোকে এগুলো শোনা, এই শোনা কথা। আমাদের দাদুর সম্পর্কে কাকা হতেন, যার নাম ছিল শ্রী শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায়। বুঝতে পেরেছেন? এই শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায় যিনি একজন ভারতীয় যোগী এবং অদ্বৈত বেদান্তের গুরু। এই শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার দাদু বেশ কিছুদিন হিমালয়ের নানান প্রান্তে ঘুরে বেড়ান, এবং সেইখান থেকে তার থেকে যে পাওয়া যে ভেতরের যে রসদ, যে রসদই আজকে আমাদের এই প্রতিষ্ঠানকে আজকে বটবৃক্ষের ন্যায় আজকে এক্সপ্যানশন হয়েছে, তার এই মানববন্ধন থেকে, সেই মানববন্ধন থেকে। এই শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায়, তার যে ইয়েটা যে জন্ম হচ্ছে 1858 খ্রিস্টাব্দে, পরে তিনি নিরালম্ব স্বামী নাম নেন, যার জন্মস্থান, উনার জন্মস্থান হচ্ছে মুন্সিগঞ্জ। আমাদের যে দাদুর যে যাদের পূর্বপুরুষ তাদের কথা বলেছেন উনি, ইনার জন্ম ছিল মুন্সিগঞ্জে। আমার দাদু ইনি নৈনিতালে থাকেন, আলটিমেটলি নৈনিতালে এসে স্থায়ী হন। নৈনিতালে তার 2টো কুঠির ছিল, এবং আমার সেই শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায় তার যে গুণগত যে প্রবর্তক যে মান, সেই মান আমার জ্যাঠামশাইয়ের কাছে আসে, জ্যাঠামশাই দাদুর কাছে আসে, দাদুর থেকে জ্যাঠামশাই, আমার বাবা, আমার কাকারা, এখন আমার ভাই ভাইপো, এরা এই নিয়েই আছে, এই জিনিসটা নিয়ে আছে। আমার তো সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাড়িতে বলেইছে ফরিদপুর, অ্যাকচুয়ালি ফরিদপুর ডিস্ট্রিক্ট ছিল তখন। হ্যাঁ, তার আয়ুর্বেদিক তন্ত্রশাস্ত্র, তার 3য় সন্তান আর কি, শশী কুমার মীরবহর, বিখ্যাত আয়ুর্বেদিক তন্ত্র সাধক। তার 3য় সন্তান ছিলেন সুকুমারী দেবীর সাথে তার পরিণয় সূত্রে আবদ্ধ হন। বিবাহিত জীবন স্থায়ী হয়নি বেশি দিন। যশোরের প্রখ্যাত কুলীন বিশ্বনাথ মুখোপাধ্যায়ের পুত্র বসন্ত মুখোপাধ্যায় ও জমিদার চন্দ্রমোহন চক্রবর্তীর কন্যা পুরলক্ষ্মীর 3য় কন্যা সুভাষ্যবালার সঙ্গে তার বিবাহ বন্ধনে সে আবদ্ধ হন। সঙ্গীতের সঙ্গে পিতামহের বিশেষ যোগসূত্র ছিল। পিতামহের পিতা নন্দমোহন বেহালা বাদ্য, নন্দমোহন বন্দ্যোপাধ্যায় এই পিতামহের পিতা, ইনি বিশিষ্ট বেহালা বাদক ছিলেন। সঙ্গীত শিল্পী শশধর ঠাকুরের কাছে তালিম নেন তিনি। সঙ্গীতের জগতে আমার ফ্যামিলির পারদর্শিতা সর্বজন বিদিত। আমার জ্যাঠামশাই রঞ্জিত কুমার বন্দ্যোপাধ্যায় ওরফে ফটিক কবিরাজ, যার কথা বললেন যিনি,
বিশিষ্ট কীর্তন গায়ক, মহারাজের শ্রাদ্ধ বাসরে কীর্তন গেয়েছিলেন। আমার কাকা শ্রী সম্পদ বন্দ্যোপাধ্যায়, তিনি তার সঙ্গে সঙ্গত করেছিলেন। আমার যে জেঠিমা, আমার জ্যাঠামশাইয়ের যে স্ত্রী, আমার জেঠিমা ফুলওয়ালা যামিনী গঙ্গোপাধ্যায়ের ছোট বোন ছিলেন। যামিনী বন্দ্যোপাধ্যায় আবার হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায় এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় সঙ্গীত করেছিলেন। হেমন্ত, সন্ধ্যা এবং প্রসূন ব্যানার্জি। আমার জেঠিমা, আমি বড়মা ডাকতাম। ফুলওয়ালা, যিনি বেলা মুখোপাধ্যায় হেমন্ত কুমারের স্ত্রী, বেলা মুখার্জি, তার খুব সম্ভবত মাতৃকুলে মাসি ছিলেন। আমার কাকা শ্রী সম্পদ বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট হারমোনিয়াম শিল্পী ছিলেন, যিনি মন্টু বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে আসেন এবং সেই সংস্পর্শটা তৈরি করে দেন আমাদের যামিনী গাঙ্গুলি, আমার মামা হন, যেটা আমার জেঠিমার যে বড় দাদা। আমার কাকা ছিলেন শ্রী মিহির কুমার বন্দ্যোপাধ্যায়, তিনি শিল্পী সংসদ, উত্তম কুমারের তৈরি শিল্পী সংসদের এক বিশিষ্ট কর্মী ছিলেন। অনেক সিনেমায় পার্শ্ববর্তী রোলে অভিনয়ও করেন তিনি। উত্তম কুমারের সাথে তার ঘনিষ্ঠতা সকলের জানা। এবং আমার যে রাঙা কাকা জয়দ্রথ বন্দ্যোপাধ্যায়, তিনি পণ্ডিতজি কানাই দত্তের কাছে তবলায় বেশ কিছুদিন তালিম নেন। সর্বশেষে বলি, সয়দাবাদে আমাদের বাড়িতে পণ্ডিতজি অজয় চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী, পণ্ডিত কানাই দত্ত, অপরেশ লাহিড়ী, বাসুদেব লাহিড়ী, পুত্র সঙ্গীতকার বাপি লাহিড়ী, কীর্তনিয়া রাধারানী, বিখ্যাত তবলাবাদক রাধাকান্ত নন্দী, আজকের বিখ্যাত তবলাবাদক পণ্ডিত সমর সাহা ইশারের, এবং জেলার শীর্ষ সঙ্গীত শিল্পী যেমন ওস্তাদ আবু দাউদ, পণ্ডিত নিত্যগোপাল সাহা, পণ্ডিত পুলিন পাল, পণ্ডিত ফটিক বাদুড়ি, পণ্ডিত অগরু সান্যাল, জিয়াগঞ্জের পণ্ডিত রাজেন হাজারি, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী হেনা সেন, মানে আমাদের হেনা পিসিমণি বেলা সেনের ছোট বোন, এবং আমাদের কাকা ভেল্টু সেন, বেলা রাহা কুকুরাহার স্ত্রী, আমার বাল্য বন্ধু বুদ্ধদেব, এবং আজকের শাস্ত্রীয় সঙ্গীতের গুরু গৌতম ভট্টাচার্য বুলা, লালবাগের ওস্তাদ কাদের মিয়া সাহেব, মিঞ্জিত সাহেব, সবশেষে আমার দিদার সন্তান তুল্য পণ্ডিতজি অরুণ কুমার বাদুড়ির পায়ের তলায় ধন্য আমাদের এই কবিরা। আমার দাদু রোজ সকালবেলায় তিনি গঙ্গায় স্নান করতে যেতেন। তখন তো এই ভরা কোটালে তখন গঙ্গা একদম এপার ওপার দেখা যেত না। আবার গরমকালে জল দিয়ে আমরা হেঁটে চলে যেতাম এপার ওপার, অনেক কয়েকটা ঘাট আছে, এই ঘাটটা আমরা সাঁতরে যেতাম। তো এইরকম একটা ভরা কোটালে এরকম দাদু স্নান করতে যান। তখন ওই সর্পদংশনের যারা রুগী ছিল, তাদের তো কোনো ওষুধ তখন ছিল না সেরকম ভাবে, তাদের গলা ভেলাতে করে ভাসিয়ে দেওয়া হতো। তো এইরকম একটা ভেলা এসে দাদু এরকম ডুবেছেন, ডুবে দেখে দাদুকে ধাক্কা দিয়েছে এরকম। দাদু তখন দেখেন, কিন্তু দাদুর একটা ঐশ্বরিক ক্ষমতায় দাদু মনে করেন যে আমার এটা উচিত এনাকে বাঁচানোর শেষ চেষ্টা করা। তখন সেই ভেলা উনি নিজে নিয়ে এসে আমাদের এখানে কপিলের মাঠ আছে, এখানে বৈকুণ্ঠ সেনের জায়গাতে দেবত্র সম্পত্তি বিরাট মাঠ, সেই মাঠে দাদু সেই ডেড বডিকে রাখেন এবং সেই ডেড বডিকে দাদু তার ঐশ্বরিক ক্ষমতা বলে তাকে বাঁচিয়ে তোলেন। সেটা একটা মিরাকলস। এবং উনি যখন বাঁচান তারপরে ওনার ওখানে অ্যাড্রেস দিত, সেই অ্যাড্রেস করে তাদেরকে যোগাযোগ করা হয়, তারা তখন বাড়িতে আসেন। আর সেই যে দাদুর খ্যাতি সারা মানে জেলা থেকে পশ্চিমবঙ্গে দাদু ছড়িয়ে পড়ে সত্যি সোজা নামে। দাদু আসলে তন্ত্র সাধক এবং শিরোমণি হিসাবে ভূষিত হওয়া আমার জ্যাঠামশাই দাদু, এরা গগনাথ সেন অল ইন্ডিয়া রিসার্চ ইনস্টিটিউটে দাদু
কাজ করতেন। দাদু যখন হিমালয় থেকে ফিরে আসেন তখন এই গণনাথ রিসার্চ ইনস্টিটিউটে দাদু 6 মাস কেমিস্ট্রির গণনাথ সেনের আন্ডারে কাজ করতেন এবং 6 মাস উনি প্র্যাকটিস করতেন। তো দাদুর এই থেকে দাদুর পরিচিতি, এবং আমার ঠাকুমা কিন্তু সেখানে যাননি আর কি, দেখতে যাননি। দাদু মানা করেছিলেন যে তুমি এসো না। হ্যাঁ, এবং তারপরে হলো কি, আমাদের এখানে একটা দুর্গাপুজো হয়, সার্বজনীন দুর্গাপুজো। সেই দুর্গাপুজোতে পাড়ার যারা মানুষ যারা তারা বলে যে তখন দাদু এই পাড়ার একজন, এইখানে দাদু বসতেন, পাড়ার একজন বিশিষ্ট জন, দাদুর কথা মান্যতা ছিল। তখন সবাই এসে দাদুকে বলেন, তখন দুর্গাপুজো তো খুব ব্যয়বহুল পুজো, হ্যাঁ, দাদুকে বলেন যে আমরা এরকম, পাড়ার ছেলেরা বললো, আমরা আমার বাবারা বললেন যে এরকম আমরা পুজো করব, আমাদের মেয়েরা বাইরের পাড়াতে পুজো করতে যায়। তখন দাদু এই সামনে, তখন সমস্ত তো মাঠ এগুলো সব, এইখানে ওই বাঁশ ঝাড় থেকে বাঁশ নিয়ে এসে, বাঁশ কেটে ওর বাড়ি থেকে কাপড় নিয়ে এসে প্যান্ডেল করে দুর্গাপুজো প্রথম স্থাপিত হয়। আর সেই সময় প্রচন্ড বর্ষা, সেই বিরাট যে প্রথম পুজোর সময় সেই ঠাকুর ভিজে যায়, সেই ঠাকুরকে তুলে নিয়ে এসে আমাদের এখানে রাখা হয়, আমাদের এখানে রাখা হয়। এবং পরের বছর দাদু গত হন, সেই জন্য আমার ঠাকুমা জীবিতকাল পর্যন্ত আমার ঠাকুরের দুর্গার মুখ দেখেননি। দাদুর এই মৃত্যু, উনি হয়েছেন যে কোনো, উনি সংকল্প হয়েছিল এখানে দিদার মুখ দেখে। তো এই হচ্ছে আমাদের এখানকার দুর্গার ইতিহাস, আর কি আমাদের পাড়ার দুর্গার ইতিহাস। আরো অনেক ইতিহাস আছে। আমাদের বাড়িটা নানান রকমের, তো বলেছি আমার গান বাজনার জগতে, এই যেখানে আপনি বসে আছেন, এখানে এমন কোনো মানুষ নাই যেখানে বসে, এখানে বসেননি এমন কোনো মানুষ নেই। রিসেন্টলি সমস্যা, পন্ডিত সমস্যা না, ওর এক দাদা বাবলু, আমারই বন্ধু, সমস্যাকে আমি কাকু বলি আমার কাকার সূত্রে। আর যখন বাবলু যখন বলছে তুই কাকু বলছিস কেন, বাবলু আমার সমস্যা দাদা, আর বাবলু আমার বন্ধু। আর সমস্যা তো আজকের দিনে সে মানে গান বাজনার জগতে একটা প্রবাদ প্রতিমতা বলছি আর কি। হ্যাঁ, বলছে কপিল তুই আমাকে এতদিন ফাঁকি দিবি, আমাকে কাকু বলিস তুই? হ্যাঁ, আমার বন্ধু এখন সেই বাড়িতে দেখি, কিছুদিন আগে যাচ্ছিলাম, বিরাট বাড়ি, ও রেলেতে কাজ করে রিটায়ার করেছে। আমার খুব বন্ধু ছিল, নানান রকমের চক্রবর্তী এখানে থেকেছে, বাড়িতে থেকেছে, ওদের সঙ্গে খেলাধুলা করছে, জয়দের সঙ্গে। ধন্যবাদ আমার সকল দর্শক এবং প্রিয় বন্ধুদের। আমি তো জয় কাকু এবং ওনার পরিবার এবং ওনার দাদার সম্পর্কে যাবতীয় তথ্য এবং ইতিহাসগুলো আমার ভিডিওতে শেয়ার করলাম। আশা করি আপনারা দেখবেন অবশ্যই এবং জানবেন এই বাড়ির ইতিহাস, এই বাড়ির চিকিৎসার পদ্ধতি এবং এই বাড়ির কতটা মানে আমাদের মানে মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে চলেছে। আর যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ।